আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনীর উপর দুপক্ষের ভয়াবহ হামলা। এদিকে ফিলিস্তিন থেকে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা। জানাবো মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্স গঠনের ঘোষণা। লোহিত সাগর শত্রুদের কবরস্থানে পরিণত হবে, হুঁশিয়ারি ইয়েমেনের। এদিকে লোহিত সাগরের উত্তেজনা, ইয়েমেন উপকূলে দুটি যুদ্ধজাহাজ পাঠালো ভারত। রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি। এবং সর্বশেষ জানাবো মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন থেকে নিষিদ্ধ করল আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর উপর দুপক্ষের ভয়াবহ হামলা। গাজা স্থল অভিযানের পর থেকে একের পর এক বিপদে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এবার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে দুপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। এই সময় ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ক, সেনাদের বহনকারী একটি গাড়ি ও একটি বোলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিসে ইয়াসিন 105 রকেট দিয়ে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা মালকিয়া কিবটুজে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই সময় তাদের একটি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এছাড়া হামলার কারণে ট্যাঙ্কের ভেতরে থাকা ইসরায়েলি সেনারা আহত হয়েছেন অথবা তাদের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গতকাল গাজায় তাদের আরও 2 সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হয়েছেন। একই সময় আইডিএফ জানিয়েছে গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ইসরায়েলের আরও 2 সেনা গুরুতর আহত হয়েছে। আহত ওই 2 সেনা গোলনি ব্রিগেডের 13 ব্যাটালিয়নের সদস্য। এদিকে গাজা অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলের নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিরোধী দলীয় নেতা নির্বাচন আয়োজনের দাবি জানালেন, খবর আনাদোলু এজেন্সি। ফিলিস্তিন থেকে ইসরায়েলের রকেট হামলা। তেল আবিবে আবারও বেজে উঠেছে সাইরেন। শহর জুড়ে আবার রকেট হামলার প্রতিধ্বনি শুনতে পাওয়া গিয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়েছে। এর ফলে তেল আবিবে ও তার চতুর্পাশে সাইরেন বেজে উঠেছে। হামাসের এই হামলার কারণে তাৎক্ষণিক হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলি পুলিশ স্থানীয়দের বিপদে থাকার জন্য সতর্কবার্তা দিয়েছেন। হামাস এই হামলার মাধ্যমে আবারও তাদের সক্ষমতা জানান দিয়েছে। এর মাধ্যমে এটাও স্পষ্ট হয়েছে যে তাদের কাছে দূর থেকে লক্ষ্যে আঘাতকারী রকেটের সক্ষমতা এখনও অবশিষ্ট রয়েছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গাজা হামাসের হামলায় তাদের আরও 2 সেনা নিহত হয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্স গঠনের ঘোষণা। লোহিত সাগর শত্রুদের কবরস্থানে পরিণত হবে, হুঁশিয়ারি ইয়েমেনের। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেছেন লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন যে পশ্চিমা বিশ্ব সামরিক জোট গঠনের চেষ্টা হচ্ছে তারা যদি ইয়েমেনের ওপরে কোনো ধরনের হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন সম্ভাব্য এই টাস্ক ফোর্স গঠনের প্রচেষ্টার বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেছেন। জেনারেল আতিফি বলেছেন আমাদের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে যা আপনাদের যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দিতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে যদি মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্স কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে লোহিত সাগর হবে তাদের জন্য কবরস্থান। গতকাল দিনের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মার্কিন নেতৃত্বাধীন একটি টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এই জোটে আমেরিকার পাশাপাশি থাকবে বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিসিলি, স্পেন এবং ব্রিটেন। এসব দেশের সেনারা লোহিত সাগর দিয়ে অন্য দেশের জাহাজের পাশাপাশি ইসরায়েল অভিমুখী জাহাজের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করবে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন চালানোর পর থেকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি অভিমুখী যে কোনো জাহাজ আটক কিংবা তাতে হামলা চালাচ্ছে।
এদিকে আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা মার্কিন নেতৃত্বাধীন এই জোটের বিরুদ্ধে লড়াইয়ের অস্বীকার ব্যক্ত করেছেন, অঙ্গীকার করেছেন। তারা জানিয়েছেন ইয়েমেনের ওপর যদি আমেরিকা কোনো রকমের হামলা চালায় তাহলে তারা সামরিক এবং মান সম্মানের দিক দিয়ে পরাজয়ের মুখে পড়বে। আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হাতে এমন কিছু বেদনাদায়ক ব্যবস্থা রয়েছে যা আমাদের মাতৃভূমির বিরুদ্ধে কেউ কোনো রকমের আগ্রাসন চালালে ব্যবহার করা হবে। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। লোহিত সাগরে উত্তেজনা, ইয়েমেন উপকূলে 2টি যুদ্ধজাহাজ পাঠালো ভারত। লোহিত সাগর ও ইডেন উপসাগরে 2টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। লোহিত সাগরে যখন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েল অভিমুখে জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে এবং এ নিয়ে যখন ইসরায়েল ও আমেরিকার সাথে ইয়েমেনের প্রচণ্ড উত্তেজনা চলছে, তখন ভারত ওই এলাকায় 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠালো। এর একদিন আগে লোহিত সাগরের নিরাপত্তা রক্ষার নাম করে আমেরিকা তার কয়েকটি মিত্র দেশ নিয়ে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছে, যাতে সাগরে হুতিদের হাত থেকে ইসরায়েলি অভিমুখী জাহাজসহ সব ধরনের জাহাজের নিরাপত্তা দেওয়া যায়। এই পদক্ষেপের একদিন পর ভারত সেখানে 2টি যুদ্ধজাহাজ পাঠালো। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা নামে 2টি জাহাজ মোতায়েন করেছে ভারত এবং তারা ইডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা রক্ষা করবে। খবরে বলা হয়েছে, আইএনএস কোচি লোহিত সাগরের মুখে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করবে এবং ইডেন উপসাগরীয় এলাকায় নিরাপত্তা জোরদার করবে আইএনএস কলকাতা। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, গাজায় দখলদারদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী অন্য কোনো দেশের জাহাজ চলাচল করতে দেবে না। ভারত ও আমেরিকা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা মিত্রতা বজায় রেখেছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। মস্কোকে লক্ষ্য করা ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি। ইউক্রেনের বাহিনী একটি ড্রোন দিয়ে মস্কোতে আক্রমণ করার চেষ্টা করেছিল বলে রাশিয়া মঙ্গলবার অভিযোগ করেছে। তবে মস্কো বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা মানববিহীন আকাশযানটিকে ধ্বংস করার পর রাজধানীর বাইরে এর ধ্বংসাবশেষ পড়েছে। এপি এর প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন। তবে তিনি প্রাথমিকভাবে কিয়েভের জন্য দায়ী কিনা বা ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তা বলেননি। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভকে দোষারোপ করে বলেন যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করেছে, যেটি মস্কোর স্থাপনাগুলো লক্ষ্য করেছিল। মন্ত্রণালয় বলেছে, মস্কোর অঞ্চলের ওডেনসোভ জেলার ভূখণ্ডে কর্তব্যরত বিমান প্রতিরক্ষা বাহিনীর ইউক্রেনের মানুষবিহীন আকাশযানটি ধ্বংস করেছে। সোবিনিয়ান বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে তিনি যে ধ্বংসাবশেষে পেয়েছিলেন তার ফলে কোনো বস্তুগত ক্ষতি বা কেউ আহত হয়নি। তিনি রাজধানী বাসিন্দাদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছেন, জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করেছেন। এছাড়া মস্কোর ভনুকোভো বিমানবন্দর বলেছে, বিমানবন্দরের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে তারা ফ্লাইট আগমনে সাময়িকভাবে বিরতি দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সীমান্তে ব্রায়ানস্কের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার কথা বলার কয়েক ঘন্টা পর মস্কোতেই হামলা হলো। মস্কো কিয়েভের মধ্যে প্রায় 2 বছরের লড়াই উভয় পক্ষকে একে অপরের শহরে ড্রোন হামলা করতে দেখা গেছে। এদিকে ইউক্রেন প্রায় প্রতিদিন ইরানের তৈরি ড্রোন ধ্বংস করার দাবি করে থাকে। মস্কো এই বছরের শুরুতে রুশ রাজধানীতে বিমান হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল। তখন ক্রেমলিনে ড্রোন হামলা হয়েছিল এবং বারবার শহরের অর্থনৈতিক জেলাকে লক্ষ্য করা